সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নাসরিন ইসরাত রূপা, ব্যবস্থাপনা বিভাগ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মাঝখানে তোমাদের কিছুদিন বন্ধ গিয়েছে, সেজন্য এক সপ্তাহ ক্লাস করতে পারিনি। আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাদের পড়াবো বাণিজ্য। প্রথম তোমাদের পড়িয়েছিলাম ব্যবসা, তারপর 2টা ক্লাস নিয়েছি শিল্প। আজকে পড়াবো তোমাদের বাণিজ্য। বাণিজ্যটাও বেশ বড়, যদি আমি মনে হয় একবার শেষ করতে পারবো না, চেষ্টা করবো যতটুকু সম্ভব করানোর জন্য। বাকি ক্লাস ইনশাআল্লাহ সামনে পড়াবো, ঠিক আছে? তোমরা কিন্তু আমি যে পড়াবো, তোমরা কিন্তু বই পড়তে হবে, না পড়লে কিন্তু কাজ হবে না। শুধু ক্লাস দেখলেই কাজ হবে না, কি করতে হবে? পাশাপাশি বইটা ভালো করে পড়তে হবে। আজকে যে পড়াবো বিষয়টা সবগুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকেরটা প্রত্যেকটা সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার অবজেক্টিভ এবং সৃজনশীল প্রশ্ন খুবই আসে, ঠিক আছে? কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে আজকে বোঝানো সম্ভব না হলে সামনের ক্লাসে বোঝাবো। কিন্তু আজকে আমি তোমাদের বেশ কতগুলি সংজ্ঞা, ছোট ছোট সংজ্ঞা, কিন্তু কিভাবে পরীক্ষায় আসে সেটা প্রস্তুতি তোমাদের নিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে তোমাদের কি পড়াবো? বাণিজ্য। আমি তোমাদের বাণিজ্যটা শুধু লিখে দিচ্ছি কাকে বলে। খেয়াল করো, বাণিজ্য, ঠিক আছে? শিল্পে উৎপাদিত পণ্য দ্রব্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যাবলীর সমষ্টিকে কি বলে? অবশ্যই বাণিজ্য বলে। আমি একটু শরীর দেখো, দেখা যায় কিনা, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে? তোমাদের বই আছে, তবুও আমি সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি, তারপরে বুঝিয়ে দিব। দেখো, শিল্পে উৎপাদিত পণ্যদ্রব্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। আবারও বলছি, দেখো, শিল্পে উৎপাদিত পণ্যদ্রব্য, কোথায় উৎপাদিত? শিল্পে। কি উৎপাদিত? পণ্যদ্রব্য। কার কাছে যাচ্ছে? প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। এখন আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কি বলা আছে? যে শিল্পে উৎপাদিত পণ্য কার কাছে যাচ্ছে? প্রকৃত ভোগকারী। এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভোগকারী কারা। ভোক্তা
আমরা হচ্ছে তোমার ভোক্তা। ভোক্তা হচ্ছে তারাই যারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে, তাদেরকে বলা হয় ভোক্তা বা ব্যবহারকারী। কারা ভোক্তা? ব্যক্তিগত বা পারিবারিক উদ্দেশ্যে যদি আমরা পণ্যদ্রব্য ক্রয় করি তখন আমরা হব ভোক্তা। আর ক্রেতা কারা? ক্রেতা হচ্ছে তারাই যারা তোমার ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় করে, তাদেরকে বলা হয় ক্রেতা। ভোক্তার উদ্দেশ্য কি? ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্য। আর ক্রেতার উদ্দেশ্য বলেছে কি? ক্রেতা হচ্ছে যিনি তোমার ব্যবসায়িক উদ্দেশ্যে বা মুনাফা অর্জন করার উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করেন। সেই পণ্য উনি কি করেন? তোমার লাভের উদ্দেশ্যে সেই পণ্য আবার বিক্রি করেন, বা সেই পণ্য দিয়ে আবার সে তোমার নতুন করে আবার পণ্য সামগ্রী ক্রয় করে আবার বাজারে সেটা ব্যবসার জন্য তোমার বিক্রি করেন লাভের উদ্দেশ্যে। কারণ ব্যবসা আমরা প্রথম দিন বলেছিলাম কি ব্যবসার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। তাহলে আমরা যারা ভোক্তা, আমরা কিন্তু লাভের উদ্দেশ্যে তোমার জিনিস কিনি না, তাই না? আমরা কি করি? ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য। আমি এখানে একটু ছোট্ট উদাহরণ দিই। মনে করো আমি মা, ঠিক আছে? আমি যদি আমার সন্তানের প্রয়োজনের জন্য কাপড় কিনে নিয়ে আসি, বা আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি আমি কাপড় কিনে নিয়ে আসি, তখন আমি হব ভোক্তা। এই আমি মা। আবার মনে করো আমার উদ্দেশ্য কি? আমার এখন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, ঠিক আছে? তখন আমি কি করব? তোমার কাপড় কিনে নিয়ে আসবো। সেই কাপড় দিয়ে আমি হয়তো জামা কাপড় বানাতে পারি, বা আমি শাড়ি কিনে নিয়ে আসলাম। সেই শাড়ি আমি আবার কি করলাম? লাভ করার জন্য তোমার আবার বাজারে বিক্রি করলাম। তাহলে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য, পরবর্তী উদ্দেশ্যটা হচ্ছে তোমার লাভ করা, মুনাফা অর্জন করা। তখন আমি হয়ে যাব কি? ক্রেতা। আমাদের ক্রেতা ভোক্তাটা ভালো করে চিনতে হবে, ক্রেতাকে এবং ভোক্তাকে। আমরা যেহেতু কমার্সের, কাজে আমাদের ক্রেতা ভোক্তাকে ভালো করে না চিনলে ভালো করে তোমার বিষয়টা বোঝা যাবে না। এখানে আমরা বলেছি কি? শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যাবলী সমষ্টিকে বলা হয় বাণিজ্য। এখানে তোমাদের একটা ছোট প্রশ্ন আসে, তোমার বাণিজ্য, আমি তোমাদের বই তো আছে, মুছে ফেললাম, ঠিক আছে? ছোট একটা অবজেক্টিভ আছে এটার সঙ্গে সম্পর্কিত। আমি এটা মুছে ফেললাম, আমার একটা চিত্র আঁকবো। তোমার বাণিজ্যকে বলা হয়, বাণিজ্য হচ্ছে তোমার ব্যবসায়ে বন্টনকারী শাখা। দেখো কি লিখেছি? বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের বন্টনকারী শাখা। এটা তোমার অবজেক্টিভও আসে, আবার 2 নম্বরে একটা প্রশ্ন আসে যে বাণিজ্য ব্যবসায়ের বন্টনকারী শাখা ব্যাখ্যা করো। তাহলে বাণিজ্য ব্যবসায়ের বন্টনকারী শাখা ব্যাখ্যা করো যখন আসবে, তখন তো তোমার এটা জিনিসটা জানতে হবে যে বাণিজ্যকে কেন বন্টনকারী শাখা বলা হয়। আমরা সঙ্গে বলেছিলাম যে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত যাবতীয় কার্যাবলী সমষ্টি। যাবতীয় মানে কি? অনেক কাজ করতে হয়। বাণিজ্য করতে গেলে তোমার অনেক কাজ করতে হয়, সেই কার্যাবলী সব কিছু সমষ্টি মিলিয়েই হচ্ছে তোমার বাণিজ্য। বাণিজ্য কি করে? তোমার বন্টন করে। মনে করো যে উৎপাদকের কাছ থেকে যে পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে, আমরা কি সবাই উৎপাদকের কাছ থেকে যে এই পণ্য সামগ্রী ক্রয় করি? আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বলবে না। কারণ কি? উৎপাদক তোমার এক জায়গায় অবস্থান করেন, আমরা যারা সারা দেশে বা পৃথিবীর ভোক্তা বা ব্যবহারকারী আছে বা ক্রেতা ভোক্তা আছে, আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করি। তাহলে এই উৎপাদকের কাছ থেকে তোমার চূড়ান্ত ভোক্তা, ব্যবহারকারী বা ক্রেতার কাছে পণ্য সামগ্রী পৌঁছতে হলে তোমার অনেক হাত বদল করতে হয়, বা মালিকানার পরিবর্তন করতে হয়। কি করতে হয়? অনেক হাত বদল করে তারপরে আমরা যারা ভোক্তা বা ক্রেতা আছি তাদের কাছে তোমার পণ্য সামগ্রী পৌঁছে। কাজেই এই তোমার অনেকগুলি মালিকানার পরিবর্তন হয়ে তারপরে আসে। আমি জিনিসটা একটু ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিলে তোমাদের কাছে বিষয়টা কি হবে? ক্লিয়ার হবে। এই যে মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমরা এখন একাদশ শ্রেণীর ছাত্রী, তাই না? তোমরা হচ্ছে
একাদশ শ্রেণীর ছাত্রী বা দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাও আছে। এখন তোমাদের কি দরকার? বই। এই বইটা মনে করো তোমরা কি একদম যেখানে তোমার বই প্রকাশিত হয়, প্রকাশনা সংস্থা বলা হয়, ঠিক আছে, সেই প্রকাশনা সংস্থার কাছ থেকে কিন্তু আমরা যারা তোমার বই দরকার সবাই সেখান থেকে কিনে আনা সম্ভব না, ঠিক আছে। এই প্রকাশনা সংস্থাটা হচ্ছে একটা মনে করো শিল্প, ঠিক আছে। এখন ওনারা কি করছে, তোমার নির্দিষ্ট সময় যখন বই তোমার বাজারে ছাড়ার সময় হয় তখন ওনারা কি করেন, বই তোমার তৈরি করে তোমার ছাপানোর কাজ, তারপর বাইন্ডিংয়ের কাজ, বিভিন্ন কাজ করে তারপরে বইটাকে চূড়ান্ত রূপ দেয়। দেওয়ার পরে এখন সেই বইটা তো তোমার সেই প্রকাশনা সংস্থার কাছে থাকলে হবে না, কি করতে হবে, ছাত্রীদের কাছে পৌঁছাতে হবে। ছাত্রী তো তোমার মনে করো সারা বাংলাদেশে ছাত্রীরা, গ্রামে গঞ্জে সব জায়গায় ছাত্রীরা অবস্থান করছে। এই ছাত্রীদের কাছে পৌঁছাতে হলে ওনাদের কি ব্যবস্থা করতে হয়, এটাই তোমার বাণিজ্য, আমি এটাই বুঝিয়ে দিচ্ছি। মনে করো যমুনা পাবলিশার্স একটা তোমার প্রকাশনা সংস্থা, ঠিক আছে। তোমাদের কমার্সের বই তোমার যমুনা পাবলিশার, গ্রন্থকুটির বিভিন্ন তোমার প্রকাশনা সংস্থা আছে, ওনারা তোমার বই তোমার প্রকাশ করেন। তাহলে এই বইটা তোমাদের কাছে আসবে কিভাবে, সেটা হচ্ছে আমাদের মনে করো তোমরা মুক্তাগাছায় থাকো, ময়মনসিংহের বড় বড় লাইব্রেরি আছে, তোমরা নাম শুনেছো, তোমার শাহজাহান লাইব্রেরি, কবির লাইব্রেরি, তারপর সংকলন, মতি লাইব্রেরি, এরকম তোমার সিকে ঘোষ রোড, গাঙ্গের আবার বড় বড় দেখবে অনেক লাইব্রেরি আছে। এই লাইব্রেরি তোমার কি করেন, যখন তোমরা নতুন ক্লাসে উঠো তখন ওনারা কি করেন, এই পাবলিশার্সের কাছ থেকে বা প্রকাশনা সংস্থার সঙ্গে তোমার একটা চুক্তি করেন, তো বই আনার চুক্তি করেন। বই তো আর তোমরা লক্ষ লক্ষ ছেলে মেয়ে তোমার একটা তোমার ইয়ারে থাকে, সেই তাদের বইগুলি তোমার আনার জন্য ওনারা তোমার ঢাকায় তোমার বাংলা বাজার তোমার সেখানে তোমার প্রকাশনা সংস্থার সঙ্গে যোগাযোগ করে তোমার একটা বইয়ের অর্ডার দেয় যে আমাদের এত হাজার বা এত লক্ষ বই দরকার, ঠিক আছে। তখন সেই বই তো তোমার চুক্তি করা হলো, বই টাকা ছাড়া তো আর বই দিবে না, তখন কি করতে হবে, তোমার টাকা তো আর হাতে হাতে এত তোমার গুলি বইয়ের টাকা তো আর হাতে হাতে নেওয়া যাবে না। তখন এই তোমার বড় বড় লাইব্রেরিরা কি করে, তোমার ব্যাংকের সঙ্গে চুক্তি করে, ঠিক আছে, ব্যাংকের সাহায্য নেয়। দেখো খেয়াল করো, আমি প্রত্যেকটা জিনিস আমি তোমার একটা একটা করে বুঝিয়ে দিব যে বাণিজ্য কিভাবে আমাদের কাছে তোমার পণ্য সামগ্রী পৌঁছে দেয়। কার সাহায্য নিল? ব্যাংকে। এখন টাকা তো তোমার লেনদেন হলো, বই আসতে হবে, বই তো আর তোমার হাতে হাতে আনা যাবে না, এত এত বই, কি করতে হবে, অবশ্যই তোমার কিসের সাহায্য নিতে হবে, পরিবহনের সাহায্য নিতে হবে, তাই না। এখন এই প্রকাশনা সংস্থা তোমার তাদের নিজস্ব তোমার পরিবহনের মাধ্যমে বা ভাড়ার মাধ্যমে তোমার পরিবহন ব্যবস্থা করে বইগুলি শুধু ময়মনসিংহ না সারা বাংলাদেশে তোমার মনে করো বইগুলি পাঠানোর ব্যবস্থা করে। তাহলে দুইটা গেল, কি একটা গেল তোমার ব্যাংক, তারপরে নিলাম সাহায্য কি পরিবহনের, তারপরেও কিন্তু তোমার আসলো না বই, তোমাদের হাতে কিন্তু এখনো আসে নাই। এই মনে করো পরিবহনের মাধ্যমে যখন পণ্য সামগ্রী তোমার আনা হয়, রাস্তায় বিভিন্ন বিপদ আপদ হতে পারে, তাই না। সেই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এই প্রকাশনা সংস্থা বা শিল্প প্রতিষ্ঠান কি করে, তোমার পণ্য সামগ্রী মানে যেন বিনষ্ট, মানে রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার হাত থেকে বা ঝুঁকি দূর করার জন্য বীমা কোম্পানির সঙ্গে একটা বীমা করে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে তোমার ঝুঁকি দূর করার জন্য কার সাহায্য নিল, যে বীমা কোম্পানি, যে রাস্তাঘাটে বা কোথাও আগুন লেগে যদি বই বা শুধু বইয়ের নাম, এখানে একটা বইয়ের উদাহরণ দিয়েছি, বই ছাড়াও সারা আমরা অনেক কিছুই পণ্য সামগ্রী ব্যবহার করি, সব পণ্য সামগ্রীর কথাই, যেগুলি তোমার কি করতে হয়, বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান আছে তারা কি করে, তোমার বীমা কোম্পানির সাথে বীমা করে। তাহলে তিনটা গেল। আরেকটা হচ্ছে তোমার এই বই বা পণ্য সামগ্রী তোমার সব তো আর একসঙ্গে ব্যবহার করা হয় না, তোমরা দেখো যে সারা বছরই তোমার বই ব্যবহার করা, আমি এখানে শুধু বইয়ের একটা উদাহরণ দিলাম, অনেক কিছুই আমরা কি সারা বছর ব্যবহার করি, তাই না। সেই বইটা যেহেতু শুরু করলাম উদাহরণটা, বইটা দিয়ে শেষ করি। তোমার বইটা তোমার রাখতে হলে এত এত বই যখন তোমার প্রকাশনা সংস্থা তোমার ছাপায়, একসাথে তো আর সব লাইব্রেরির বই নিয়ে আসে না, ঠিক আছে। তখন তাদের কি করতে হবে, বইগুলি রাখার জন্য একটা গুদামের ব্যবস্থা করতে হয়। কিসের ব্যবস্থা করতে হবে, গুদামের ব্যবস্থা করতে হবে। সেই তোমার তাহলে কি হলো, যে পণ্যদ্রব্য ভোগকারীর কাছে আসতে হলে তোমার শিল্প প্রতিষ্ঠান কি করলো, প্রথমে ব্যাংকের সাহায্য নিল,
তারপরে পরিবহনের সাহায্য নিল, ঝুঁকির হাত থেকে রক্ষা করার জন্য তোমার কি করলো, বীমা কোম্পানির সাহায্য নিল। তারপরে কি করলো, বইগুলি তোমার রাখার জন্য একটা গুদামের ব্যবস্থা করলো। একটা না, বেশ অনেক গুদামের ব্যবস্থাই করা হয়, গেল 4টা। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই বই তো তোমার সব কোম্পানির বই তো আর সবাই লেখকের নাম বা তোমার প্রকাশনা সংস্থার নাম জানে না। সেই জন্য কি করতে হয়, যে প্রকাশনা সংস্থাগুলি তোমার প্রচার করার জন্য তোমার বিভিন্ন সৌজন্য কপি টিচারদের দেয়। কি করে, সৌজন্য কপি দিয়ে দেয় যে আমাদের এই বইটা আপনারা প্রচার করে দিবেন। ঠিক আছে, তাহলে 5টা গেল। এটা কি, প্রচারটা হচ্ছে তোমার জ্ঞানের বাধা দূর করা। তখন ছাত্রীরা কি বলে, যখন নতুন ক্লাসে আসে, ম্যাডাম কোন রাইটারের বই কিনবো বা কি এরকম, তখন আমরা কি বলে দিই, যেটা ভালো মনে হয়, যেটা পড়লে ছাত্রীদের উপকার হবে, তখন আমরা সেই প্রকাশনা সংস্থার নামটা বলে দিই। ঠিক আছে, এরকম তোমার তাহলে কি হলো, ব্যাংকের সাহায্য, বাণিজ্য করতে গেলে তোমার ব্যাংকের দরকার, পরিবহন। ব্যাংক আমাদের কি করে, তোমার অর্থের বাধা দূর করে। ঠিক আছে, যে আমি যে বললাম যে ঢাকা থেকে বই আনতে গেলে এতগুলি টাকা হাতে হাতে নেওয়া যাবে না, তখন ব্যাংকের সাহায্য নিতে হবে। তাহলে ব্যাংক কি করলো, ব্যাংক তোমার এই লাইব্রেরির অর্থ সংক্রান্ত বাধা দূর করে দিল। তারপরে বই নিয়ে আসবে, সেই বই আনতে হলে এক স্থানের পণ্য আরেক স্থানে পৌঁছাতে হলে তোমার পরিবহনের সাহায্য নিতে হবে। তার এক স্থান, তার স্থানের বাধা দূর করলো কে, পরিবহন। তারপরে ঝুঁকি, টেনশন, যে এত দূরে, শুধু ময়মনসিং না, সারা বাংলাদেশে তোমার পণ্যদ্রব্য যখন তোমার পাঠানোর প্রয়োজন পড়ে, তখন জলে, স্থলে, তোমার আকাশ পথেও তোমার আমদানি রপ্তানি, আমি অনেক কিছু বলবো বাণিজ্য পড়াতে, যে সেইগুলির জন্য তখন কি করতে হয়, পরিবহনের সাহায্য নিতে হয়। তারপর দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য তোমার কি করতে হয়, বীমা নিতে হয় সাহায্য। বীমা কি করে, আমাদের ঝুঁকিগত বাধা দূর করে। এগুলি কিন্তু তোমাদের অবজেক্টিভে আসে, কে কোন বাধা দূর করে। ব্যাংক দূর করে অর্থের বাধা তোমার, তারপরে কি বলে, পরিবহন দূর করলো স্থানগত বাধা, বীমা দূর করলো ঝুঁকি বাধা, তারপরে তোমার গুদাম দূর করলো সময়গত, মানে এক সময় জিনিস আরেক সময়। আরেকটা বলেছি কি তোমার লাস্টে তোমার ওই যে সৌজন্য কপির কথা বললাম, যেহেতু বই বলেছি সেই জন্য সৌজন্য কপির কথা বললাম। এটা হচ্ছে তোমার বাজারজাতকরণ প্রসার, মানে জ্ঞানের বাধা দূর করে দেয়, এটাও একটা অ্যাডভার্টাইজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তোমার বলা হয়েছে যে বাণিজ্য হচ্ছে ব্যবসার বন্টনকারী শাখা। তাহলে দেখো, বাণিজ্য করতে গেলে তোমার কত কিছু দরকার পড়ে। এই জন্য বলা হয়েছে কি, বাণিজ্য হচ্ছে ব্যবসার বন্টনকারী শাখা, বা ব্যবসা তোমার মালিকানার পরিবর্তন করতে হয়। উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে আসতে হলে অনেকগুলি হাত বদল করে তোমার আমাদের কাছে অবশেষে পণ্য সামগ্রী আসে। এই জন্য বাণিজ্য হচ্ছে ব্যবসার বন্টনকারী শাখা, এবং তোমার ব্যবসা করতে গেলে তোমার মালিকানার পরিবর্তন করতে হয়। এখন আমি ব্যবসার যে তোমার এত কিছু বললাম, তাহলে ব্যবসার আওতা পরিধি অবশ্যই কি হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। পৃথিবীর এক জায়গায় পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে, কিন্তু ভোগ করছে কারা, সারা বিশ্বের মানুষই ভোগ করছে। তাহলে কি হচ্ছে, অবশ্যই বাণিজ্যের আওতা পরিধি দিন দিন বেড়ে যাচ্ছে। এই আওতা এবং পরিধি কিভাবে বেড়ে যাচ্ছে আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। আজকে আমার পক্ষে মনে হয় সবটুকু সম্ভব না, যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। আমি আগে দেখি, তারপরে বুঝাবো। ঠিক আছে, খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, বাণিজ্য। বাণিজ্যকে কয়টা ভাগ করেছে, তোমার পণ্য বিনিময় বা ট্রেড, আরেকটা হচ্ছে তোমার পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী।
পণ্য বিনিময় বা ট্রেড কাকে বলে এটা আমি পরবর্তীতে তোমাদের বোঝাবো। আমি একটু খালি প্রকারভেদগুলো একটু লিখে নেই। এই পণ্য বিনিময় আবার তোমার দুইটা ভাগ হয়েছে। এগুলি সব কিন্তু তোমাদের মানে অবজেক্টিভে আসে এবং ছোট ছোট প্রশ্নে সৃজনশীল আসে। কিভাবে আসে সেটা পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, পণ্য বিনিময় বা ট্রেড হচ্ছে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য। আরেকটা হচ্ছে তোমার বৈদেশিক বাণিজ্য। পণ্য বিনিময় বা ট্রেডকে কয়টা ভাগ করা হয়েছে? তোমার অভ্যন্তরীণ বাণিজ্য, একটা হচ্ছে তোমার বৈদেশিক বাণিজ্য। এখন এই অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুইটা ভাগ হয়েছে। এগুলির নাম, এখন যে নামটা লিখছে তোমরা অবশ্যই সেটার সঙ্গে পরিচিত। দেখো, পাইকারি ব্যবসা। কি লিখেছি? পাইকারি ব্যবসা। আর অভ্যন্তরীণ বাণিজ্যের আরেকটা প্রকার হচ্ছে তোমার খুচরা ব্যবসা। তাহলে প্রথমত ছিল তোমার বাণিজ্য। বাণিজ্যকে কি করা হয়েছে? তোমার পণ্য বিনিময় বা ট্রেড, আর এটা হচ্ছে তোমার পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এই পণ্য বিনিময় বা ট্রেডকে তোমার দুইটা ভাগ করা হয়েছে। তোমার একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, এটা হচ্ছে তোমার বৈদেশিক বাণিজ্য। এই বৈদেশিক বাণিজ্য আবার তিনটা প্রকার। কি কি? একটা হচ্ছে তোমার আমদানি, এক নাম্বার হচ্ছে তোমার আমদানি। দুই নাম্বার হচ্ছে তোমার রপ্তানি। দুই, রপ্তানি। তিন নাম্বার হচ্ছে তোমার পুনঃ রপ্তানি। কি লিখেছি? তোমার অভ্যন্তরীণ বাণিজ্য দুই প্রকার দেখা যাচ্ছে। একটা হচ্ছে তোমার পাইকারি ব্যবসা, একটা হচ্ছে তোমার খুচরা ব্যবসা। আর বৈদেশিক বাণিজ্য কি? একটা হচ্ছে আমদানি, দুই নাম্বার রপ্তানি, তিন নাম্বার হচ্ছে পুনরপ্তানি। এই প্রত্যেকটা সংজ্ঞায় আমি তোমাদের বুঝিয়ে দিব। আর তোমার পণ্য বিনিময় সহায়ক কাজ, এটা হচ্ছে তোমার 5 প্রকার। এইটুকু তোমরা লিখেছ? আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে তোমার 5 প্রকার। আমি একটু ছোট ছোট করে লিখি। তোমাদের যে বোঝাতে গেলাম যে তোমার বাণিজ্যের বন্টনকারী শাখা, সেখানে তোমার ব্যাংকের কথা বলেছিলাম, তাই না? দেখো, ব্যাংক, তারপরে কি বলেছি? পরিবহন, বীমা, 4 বলেছিলাম গুদামজাতকরণ, 5 হচ্ছে বাজারজাতকরণ প্রসার। এই চার্ট তোমাদের লিখতে হবে না, কিন্তু এই চার্টের উপর ভিত্তি করেই তোমাদের অবজেক্টিভ, সৃজনশীল 1 নাম্বার 2 নাম্বার প্রশ্ন আসে। আগে তোমার 10 নাম্বার এইভাবে আসতো যে তোমার বাণিজ্যের তোমার আওতা পরিধি ব্যাখ্যা করো, তখন এই চিত্রটা আমি তোমার দেওয়ার চেষ্টা করতো। কিন্তু এখন আর তোমাদের চিত্র তোমার দেওয়ার সময়ও নেই, নাম্বারও নেই। তোমাদের নাম্বার সর্বোচ্চ নাম্বার 4। কাজেই এটা কিভাবে আসে সেটাই ব্যাখ্যাটাই আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, দেখা যাচ্ছে বাণিজ্য দুইটা প্রকার করেছে। একটা হচ্ছে তোমার পণ্য বিনিময় বা ট্রেড, আর একটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় বা ট্রেড হচ্ছে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হচ্ছে তোমার বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে দুইটা ভাগ করছে, একটা হচ্ছে তোমার পাইকারি ব্যবসা, একটা হচ্ছে তোমার খুচরা ব্যবসা।
আর বৈদেশিক বাণিজ্যতেও তোমার তিনটা, একটা আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। আর পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী হচ্ছে কি কি? ব্যাংক, পরিবহন, বীমা, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ, প্রসার। এখন আমি যতটুকু সম্ভব সময়ের মধ্যে তোমাদের চেষ্টা করব ব্যাখ্যা যতটুকু দেওয়া যায়। পণ্য বিনিময় কাকে বলে? পণ্য বিনিময় কাকে বলে সেই সংজ্ঞাটা আমি বলছি, তোমরা বই থেকে ভালো করে পড়ে নিবা। এটা তোমার পরীক্ষায় 1 নম্বরে বা 2 নম্বরে আসে পণ্য বিনিময় বা ট্রেড কি। ইংরেজিতেও আসে TRADE, বানানটা এভাবেও আসে তোমার ট্রেড, TRADE, ট্রেড। ট্রেড কি এভাবেও অনেক সময় তোমার পরীক্ষায় আসে যে ট্রেড কি। ঠিক আছে, তাহলে ট্রেড কি সংখ্যাটা শুনো খেয়াল করে। তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে বলা হয় পণ্য বিনিময় বা ট্রেড। কি বলেছি খেয়াল করো, কি অর্জনের উদ্দেশ্যে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে বলা হয় পণ্য বিনিময় বা ট্রেড। আমি আবারও বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে বলা হয় পণ্য বিনিময় বা ট্রেড। তাহলে ট্রেডের উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন করা। কাজটা কি? তোমার পণ্য বিনিময় করা। তাহলে পণ্য বিনিময় বা ট্রেড হচ্ছে তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় কার্যটাই হচ্ছে তোমার পণ্য বিনিময় বা ট্রেড। এই ট্রেডকে তোমার কি করা হয়েছে? দুইটা ভাগ করা হয়েছে, একটা অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে তোমার কাকে বলা হয়? অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। খেয়াল করো, অভ্যন্তরীণ মানে কি? ভিতর। তো কোন দেশের ভৌগোলিক সীমানা, ভৌগোলিক সীমানা কি? যার যার ভৌগোলিক সীমানা। আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমানা আমাদের দেশের ভিতরে, বিশ্বের যার যার দেশ আছে তার তার দেশের মধ্যে। এই জন্য বলা হয়েছে কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে কি বলা হয়? অভ্যন্তরীণ বাণিজ্য। এখন বৈদেশিক বাণিজ্যটা পরে বোঝাচ্ছি। অভ্যন্তরীণ বাণিজ্য তোমার কয় প্রকার বলা হয়েছে? দুইটা। কি বলা হয়েছে তোমার? একটা পাইকারি ব্যবসা আর একটা হচ্ছে তোমার খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসার নাম তো আমরা সবাই জানি। পাইকারি ব্যবসাটা কি? পাইকারি ব্যবসাটা হচ্ছে তোমার উৎপাদক, খেয়াল করো, উৎপাদক বা আমদানিকারকের কাছ থেকে। কার কাছ থেকে? উৎপাদক বা আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে বলা হয় আমদানি ব্যবসা। আবার শুনো, উৎপাদক বা আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে তোমার খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে বলা হয় পাইকারি ব্যবসা। তাহলে পাইকাররা কি করে? কার কাছ থেকে পণ্য কিনে? উৎপাদকের কাছ থেকে বা আমদানিকারকের কাছ থেকে। কি পরিমাণ পণ্য কিনে? কম না, অধিক পরিমাণ পণ্য ক্রয় করে কার কাছে বিক্রি করে? খুচরা ব্যবসায়ী। যে এই যে খুচরা ব্যবসায়ী, এই খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, আমাদের কাছে না কিন্তু। আমরা যারা চূড়ান্ত ভোক্তা, আমরা যদি পাইকারের দোকানে যাই দেখবা তারা কি করে? খুচরা ব্যবসায়ীদের নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে, আমাদের কাছে যদি আমরা বলি যে এটা দিবেন, তখন তারা বিরক্ত হয়, দিতে চায় না। ঠিক আছে, কারণ তাদের তোমার লেনদেনটা কি? তোমার ব্যাপক পরিমাণ পণ্য সামগ্রী তোমার লেনদেন করা হয় তাদের কাছ থেকে। তোমার খুচরা ব্যবসায়ীরা তোমার পণ্য সামগ্রী কিনে পরে আমাদের কাছে বিক্রি করে, সেই জন্য পাইকাররা আমাদের কাছে দেয় না। আর একটা জিনিস, তোমার পাইকারি ব্যবসা যেহেতু বড়, তাদের আর্থিক সামর্থ্যটাও বড়। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। আমাদের মুক্তাগাছায় তোমরা নতুন বাজারে যে আসার পথে একদম মোড়টায় দেখবে যে হক ট্রেডার্স একটা দোকান আছে, সেটা হচ্ছে তোমার পাইকারি ব্যবসা। ঠিক আছে, পাইকারি ব্যবসায়ীরা তোমার সাধারণত তাদের অবস্থান কোথায় থাকে? শহরের বা ব্যবসায়ের কেন্দ্রস্থলে তাদের অবস্থান থাকে। কোথায় থাকে? পাইকারি ব্যবসার অবস্থানটা তোমার শহরে বা ব্যবসার বাণিজ্যের কেন্দ্রস্থলে তাদের অবস্থান, এবং তাদের আর্থিক সামর্থ্য বেশি থাকে, কারণ তারা কি করে? অধিক পরিমাণ পণ্য সামগ্রীর লেনদেন করে। বুঝেছ? আচ্ছা, তাহলে আমি কি পাইকারি ব্যবসাটা বোঝাতে পারলাম? তারপরে আমাদের কি আছে? তোমার খুচরা ব্যবসা। খুচরা ব্যবসায়ী সংখ্যাটা কি? যে ব্যবসা প্রতিষ্ঠান তোমার পাইকারের কাছ থেকে বা অন্য কোনো উৎস থেকে, যে ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য সামগ্রী ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করে তাকে বলা হয় তোমার খুচরা ব্যবসা। আমি আবারও বলছি,
খুচরা ব্যবসা কার কাছ থেকে পণ্য কিনছে? পাইকারের কাছ থেকে বা অন্য কোনো উৎস থেকে, মানে উৎপাদকের কাছ থেকেও কিনতে পারে, কৃষকের কাছ থেকে কিনতে পারে, বিভিন্ন জায়গা থেকে সে পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারে। সংগ্রহ করে কি করে, তার কাজটা কি? চূড়ান্ত ভোক্তা, আমি তোমাদের ভোক্তা এবং ক্রেতার সংজ্ঞাটা বুঝিয়ে দিয়েছিলাম, সেই ভোক্তাদের কাছে তোমার খুচরা ব্যবসায়ীরা পণ্যদ্রব্য বিক্রি করে। তাহলে খুচরা ব্যবসায়ীরা তোমার 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 অল্প অল্প পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে, তারা কিন্তু পাইকারের মতন এত বিপুল পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে না। কিছু আছে তোমার, কিছু ব্যতিক্রম আছে তোমার, ঢাকায় বা ময়মনসিংহে এখন অনেক বড় বড় তোমার খুচরা ব্যবসায়ী হয়েছে, সেটার ব্যতিক্রম, ঠিক আছে। সেগুলি ছাড়া অন্যান্য সব খুচরা ব্যবসায়ীরা দেখা যায় যে আমাদের একদম বাড়ির দরজার মোটামুটি কাছাকাছি তাদের অবস্থান। এই যে আমি তোমাদের উদাহরণ দিয়ে বলছি, তাদের অবস্থানটা কোথায়? আমরা যে কলেজে আসি, নতুন বাজার থেকেই মনে করো আমাদের কলেজ পর্যন্ত, দেখো প্রত্যেকটা প্রায় বাড়ির কি করছে, নতুন একটা বাড়ি করতেছে, সামনে একটা তোমার দোকান। এই দোকানগুলো কি? খুচরা ব্যবসা। তোমার অনেক রকমের তোমার সেই খুচরা ব্যবসা। স্বর্ণের দোকান বলো, কাঠের দোকান বলো, তারপরে মুদির দোকান বলো, তারপরে তোমার কম্পিউটার, তার ফটোস্টেট, তারপরে আমাদের চাল ডাল তেল লবণ, আমরা যে তোমার নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলি তোমার ব্যবহার করি বা খাই, সেগুলি সবই আমাদের খুচরা ব্যবসায়ীরা আমাদের কাছে পৌঁছে দেয়, ঠিক আছে। আমি আমাদের কলেজে দেখো একটা ক্যান্টিন আছে, সেটাও কিন্তু খুচরা ব্যবসা, বুঝতে পেরেছ? এই যে খুচরা ব্যবসায়ীদের তাহলে অবস্থান কোথায়? খুচরা ব্যবসায়ী শহরে, বন্দরে, তোমার গ্রামে গঞ্জে, সব জায়গায় একটা ছোট একটা তোমার মাথায় নিয়েও তারা কিন্তু তোমার ব্যবসা করে না? তোমরা যে যে খাও, ঝালমুড়ি খাও, আচার খাও, এগুলো তোমার ছোটখাটো কিন্তু এক মালিকানা ব্যবসা বা খুচরা ব্যবসা, ঠিক আছে। এই তাহলে এই খুচরা ব্যবসায়ী কি করে? পাইকারের কাছ থেকে পণ্যদ্রব্য বা অন্য কোনো উৎস থেকে পণ্য সামগ্রী ক্রয় করে একদম আমরা যারা চূড়ান্ত ভোক্তা তাদের দোরগোড়ায় জিনিস পৌঁছে দেয়। তাহলে আমরা পাইকার এবং খুচরা ব্যবসায়ীটা বুঝতে পারলাম। এই পাইকার এবং খুচরা ব্যবসায় পরবর্তীতে কিভাবে সৃজনশীল আসে, আজকে সময়ে তো তোমার পারবো না, সেই জন্য সৃজনশীলে যাব না। আমি তোমাদের মানে কাকে বলে সেগুলি ব্যাখ্যাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখন পণ্য বিনিময়কে আমরা দুইটা ভাগ, আমরা বলতে মানে পণ্য বিনিময় তোমার দুই প্রকার, একটা অভ্যন্তরীণ বাণিজ্য, একটা বৈদেশিক বাণিজ্য। তো অভ্যন্তরীণ বাণিজ্য তো বুঝালাম, অভ্যন্তরীণ বাণিজ্য কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে পাইকারি ব্যবসা, একটা হচ্ছে খুচরা ব্যবসা। এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। অবজেক্টিভে তো আসে, এই যে বললাম, আবার তোমার সৃজনশীলে কিভাবে আসে সেটাও বোঝাবো, আবার 2 নম্বরে কিভাবে আসে সেটাও তোমাদের মানে যে বললাম কিছু কিছু ব্যাখ্যা, এগুলির উপরে ভিত্তি করে তোমার আসে। আচ্ছা, এখন তোমার বৈদেশিক বাণিজ্যটা কি? বৈদেশিক বাণিজ্য হচ্ছে তোমার এক দেশের সাথে অন্য দেশে, খেয়াল করো, বৈদেশিক মানে কি? বিদেশ। তাহলে এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায় যে তোমার ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। খেয়াল করো, আবার বলছি, এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ী যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। তাহলে বৈদেশিক বাণিজ্য মানে কি? বিদেশ, আমাদের দেশে তো না। আগে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য সংজ্ঞাটা কি বলেছিলাম? কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। তখন ছিল দেশের অভ্যন্তরে। আর বৈদেশিক বাণিজ্যটা কি বললাম? যে এক দেশের সাথে অন্য দেশের যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। এখন দেখো, বৈদেশিক বাণিজ্য কয় প্রকার? বৈদেশিক বাণিজ্য তোমার 3 প্রকার। কি কি লিখেছি? একটা লিখেছি আমদানি, আর একটা রপ্তানি, আর একটা পুনরপ্তানি। এগুলি সবগুলি নামই তোমরা জানো। তো কাকে বলে, পরীক্ষায় কিভাবে আসে সেটা আমি বলছি। তোমার আমদানি কাকে বলে? এটা ছোট প্রশ্ন আসে যে আমদানি কি? আমদানি হচ্ছে, আমদানি মানে কি? বিদেশ থেকে পণ্য ক্রয় করে আনাকে বলা হয় আমদানি ব্যবসা। ছোট্ট একটা সংজ্ঞা কি? বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনাকে বলা হয় আমদানি ব্যবসা। কোত্থেকে আনা হলো? বিদেশ থেকে। আমাদের বৈদেশিক বাণিজ্য সংজ্ঞাটা কি ছিল? এক দেশের সাথে অন্য দেশের
বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় কার্যকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। তাহলে বৈদেশিক বাণিজ্যের আমদানিটা কি বলা হলো, যে বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনাকে বলা হয় আমদানি ব্যবসা। তাহলে তোমরা তো কি কি পণ্য সামগ্রী আমাদের দেশ বিদেশ থেকে আমদানি করে কিছু কিছু মনে হয় জানো, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। সেই আমদানি ব্যবসার মধ্যে আমাদের দেশ বিদেশ থেকে সাধারণত তোমার মূলধনী যন্ত্রপাতি আনে, ইলেকট্রনিক সামগ্রী আনে, তারপর তোমার রাসায়নিক পণ্য, তারপরে আছে তোমার তেল। ইদানিং তোমরা একটা সব নামের সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে পেঁয়াজ, তাই না? আমাদের দেশে পেঁয়াজ এখন 100 টাকা কেজি। গত বছর আমরা কি 300 টাকা কেজিও পেঁয়াজ খেয়েছি, তাই না? তাহলে পেঁয়াজের তোমার কোত্থেকে বিদেশ থেকে আনা হয়, সেই বিদেশ থেকে এনে আমাদের চাহিদা পূরণ করা হয়। আমাদের দেশেও তোমার পেঁয়াজ উৎপন্ন হয়, কিন্তু আমাদের পেঁয়াজের চাহিদা তো আমরা রান্না করতে গেলে পেঁয়াজ দরকার, পেঁয়াজের তোমার চাহিদাটা অনেক বেশি। সেই আমাদের দেশের যে উৎপন্ন হয় সেটা দিয়ে আমাদের চাহিদা পূরণ করা সম্ভব হয় না বলে পেঁয়াজটা কি করা হয়, বিদেশ থেকে আনা হয়। বিশেষ করে এই সিজনে এই 2 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের আমদানিটা তোমার খুব বেশি বেড়ে গেছে এবং দামটাও পাশাপাশি বেড়ে গেছে। তাহলে আরেকটা জিনিসের সাথে তোমরা পরিচিত, ক্লাসে থাকলে আমরা জিজ্ঞেস করতাম আমি যে বলতে পারো কিনা, সেটা তোমার এখন আমরা করোনাকালীন সময়, করোনায় বলো তো বিদেশ থেকে কি আনতেছে, এই যে আমরা মুখের মধ্যে মাস্ক পরে থাকি, গ্লাভস পরে থাকি, পিপি বলে, এগুলি সব কি হয় বিদেশ থেকে তোমার আমদানি করা হচ্ছে। আরেকটা কি আসি করছে, সেদিনও বলেছিলাম যে তোমার ভ্যাকসিন, এই ভ্যাকসিনটাও কি করবে, বিদেশ থেকে আনবে। বিদেশ থেকে আনা মানে ক্রয় করে আনা, এটাই তো আমদানি, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞায় বুঝতে পারলাম যে কি, বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনাকে বলা হয় আমদানি। বুঝেছ? এখন কি আমরা শুধু কি আমদানি করি, আমরা রপ্তানি করি না? অবশ্যই আমরা পণ্য সামগ্রী রপ্তানিও করি, কারণ একটা দেশ উন্নত হলে অবশ্যই বৈদেশিক মুদ্রা দরকার। বৈদেশিক মুদ্রা ছাড়া বা শিল্প কারখানা ছাড়া একটা দেশ স্বাবলম্বী হতে পারে না, ঠিক আছে? আমাদের দেশও পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিভাবে করে? কোনো দেশ যদি অন্য দেশে পণ্য সামগ্রী বিক্রি করে, বা কোনো দেশ যদি এক দেশের ব্যবসায়ী যদি অন্য দেশের ব্যবসায়ীর কাছে পণ্য সামগ্রী বিক্রি করে, তাহলে তাকে বলা হয় কি, রপ্তানি। আগেরটা বলেছিলাম বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনাটাকে বলা হয় আমদানি। রপ্তানিটা কি পুরা বিপরীত, বিদেশে পণ্য সামগ্রী বিক্রয় করাকে বলা হয় তোমার রপ্তানি। এখন আমাদের দেশ কি কি পণ্য সামগ্রী রপ্তানি করে তোমরাও কিছু কিছু জানো, তবুও আমি উদাহরণ বলে দিচ্ছি। তোমার পাটজাত দ্রব্য, তোমার চা, তারপরে তোমার হচ্ছে তোমার গার্মেন্টস সামগ্রী, তারপরে তোমার চা মনে হয় বলেছি, তারপরে তোমার তৈরি পোশাক যেটা গার্মেন্টস সামগ্রী বলা হয়, তারপরে তোমার আমাদের হস্তশিল্প কুটির শিল্প যেটা, সেইটা তোমার বিদেশে তোমার খুব জনপ্রিয়, সেগুলি যায়। তোমার কাঠের তৈরি তোমার সুন্দর সুন্দর জিনিস, সেগুলিও তোমার বিদেশে তোমার রপ্তানি করা হয়, ঠিক আছে? আমাদের যে বৈদেশিক মুদ্রা, আরো আছে তোমার, ইদানিং তোমরা খুব শুনেছ নিশ্চয়ই ইলিশ মাছটা কোথায় গেল, ভারতে, তাই না? ভারতে আমরা শুনলাম যে টনকে টন ইলিশ রপ্তানি হচ্ছে, তাই না? টিভি খুললেই শোনা গেছে যে ভারতে তোমার ইলিশ মাছ যাচ্ছে। যাওয়া মানে কি, রপ্তানি হচ্ছে। এবং আমাদের দেশে যে চিংড়ি মাছ, সেই চিংড়িটাও বিদেশে খুবই জনপ্রিয়, সেই চিংড়িটাও তোমার বিদেশে রপ্তানি হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এই সমস্ত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তার মধ্যে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, তোমাদের অবজেক্টিভ আসতে পারে, আমাদের বৈদেশিক মুদ্রার তোমার 80% আসে থেকে গার্মেন্টস সামগ্রী রপ্তানি করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই গেল। এখন আমি তোমাদের পুনঃরপ্তানিটা বলছি। পুনঃরপ্তানি মানে কি, আবার পুনঃরপ্তানিটা হচ্ছে তোমার বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে এনে তোমার যেই দেশে নাই সেই দেশে অন্য কোনো দেশে সেটা তোমার পাঠানোটাকে বলা হয় পুনঃরপ্তানি। এক দেশ থেকে ক্রয় করে এনে
অন্য কোনো দেশে, যে দেশে নাই সেই দেশে পাঠানোকে বলা হয় পুনঃরপ্তানি। পুনঃ মানে আবার, একবার আমদানি করলো, সে আমদানি করে তোমার আবার নতুন করে অন্য কোনো দেশে পাঠানো হলো। আমি এটা একটু তোমাদের একটু ছোট্ট একটা ধারণা দেই, তোমরা জানো কিনা আমি জানি না। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার, ঠিক আছে? সেই মায়ানমার সাথে তোমার মধ্যপ্রাচ্যের দেশ এবং তোমার ইউরোপের দেশের বাণিজ্য বন্ধ। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো মায়ানমার সাথে তোমার সরাসরি বাণিজ্য করে না, ঠিকই, কিন্তু দেখো ওদের পণ্য সামগ্রী কিভাবে তারা আবার ব্যবহার করে, এই পুনঃরপ্তানি করে। আমাদের দেশের ব্যবসায়ীরা কি করে, তোমার মায়ানমার তোমার চিংড়ি মাছ এবং তোমার শুটকি মাছ, তাজা মাছ এবং শুটকি মাছ তোমার মায়ানমার থেকে আমাদের দেশের ব্যবসায়ীরা কি করে, আমদানি করে সেটা প্যাকেটজাত করে সুন্দর করে আমাদের দেশে লেবেল লাগিয়ে সেই মধ্যপ্রাচ্যের দেশে বা ইউরোপে আবার পাঠায়। ওরা কিন্তু সরাসরি নিল না মায়ানমার থেকে, কিন্তু কি করলো, আমাদের বাংলাদেশ থেকে নিল, মনে করলো যেটা বাংলাদেশি পণ্য। আসলে কি বাংলাদেশি পণ্য না। ওরা কি করলো, বাংলাদেশিরা তোমার মায়ানমার থেকে চিংড়ি এবং মাছ এনে তোমার প্যাকেটজাত করে লেবেল, বাংলাদেশের লেবেল লাগিয়ে আবার তোমার মধ্যপ্রাচ্যের দেশে বা ইউরোপে পাঠানো। তাহলে কি হলো, পুনঃরপ্তানি হলো না। একবার এনে আবার কোনো দেশে যদি পাঠানো হয় তাহলে তাকে বলা হয় পুনঃরপ্তানি। আমি আরেকটা তোমার উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে তোমার পুনঃরপ্তানির আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের দেশের তোমার চা এবং ভারতের চা কিন্তু উৎকৃষ্ট মান, বুঝেছ? আমাদের দেশের চা এবং ভারতের চা তোমার ব্রিটেনরা কি করে, আমাদের দেশ থেকে ক্রয় করে নিয়ে যায় বা আমদানি মানে এখান থেকে নেয়, মানে আমাদের দেশ রপ্তানি করে, ঠিক আছে? ওইখানে তোমার ব্রিটেন আবার কি করে, তাদের দেশে নিয়ে প্যাকেটজাত করে তাদের ব্রিটেনের লেবেল লাগিয়ে বিশ্বের আবার অন্যান্য দেশে সেটা বিক্রি করে। কিন্তু চাটা কি আমাদের দেশে, কিন্তু বিদেশে অন্য যখন তোমার পুনরায় রপ্তানি করা হচ্ছে তারা কিন্তু আর জানতে পারছে না যে এটা ভারতের বা বাংলাদেশের। ব্রিটেন কি করলো, তাদের দেশে লেবেল লাগিয়ে আবার রপ্তানি করলো। এখন বুঝতে পেরেছ যে পুনঃরপ্তানিটা কি, বোঝাতে পারলাম? আমি আজকে সৃজনশীলে যাব না, তাহলে এখানে তোমাদের লিখেছিলাম যে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর নামগুলি আমি বলছি কি, ব্যাংক, পরিবহন, বীমা, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার, এই যে পাঁচটা। এবং এই পণ্য বিনিময়ের আবার এগুলি বুঝিয়ে সহ এটা বোঝাতে গেলে, এটার অবশ্যই সৃজনশীল টানতে গেলে এই দুইটা সাহায্য নিতে হবে। এই দুইটা ছাড়া তোমার সৃজনশীল হয় না, গ এবং ঘ এই দুইটা মিলেই হয়। সেই জন্য নেক্সট ক্লাসে আমি আবার এটা বাণিজ্যের প্রকারভেদটা বা আওতা পরিধি বুঝিয়ে তোমাদের সৃজনশীল বোঝার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।